হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমরা আবারও চলে এসেছি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ভূগোলের ওপর কিছু কোশ্চেন নিয়ে। তো আজকে আমাদের চ্যাপ্টার রয়েছে, দেখো, জিওমরফিক প্রসেস। আমরা এই চ্যাপ্টারেরই আগের ফার্স্ট পার্টে 15টা কোশ্চেন করেছিলাম। আজকে আমরা সেকেন্ড পার্ট করব, সেখানেও আমরা 15টা কোশ্চেন করব। তো চলো, আমাদের ক্লাস শুরু করার আগে বলে রাখি, যদি তোমরা আমাদের এই পার্ট বাই পার্ট ক্লাসগুলো পরপর করতে চাও তো নিশ্চয়ই আমাদের তো চলো, যদি আমাদের ক্লাসগুলো পার্ট বাই পার্ট করতে চাও তো আমাদের প্রেক্ষা একাডেমির সঙ্গে যুক্ত থাকবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। তো চলো, আজকের ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাই জিওমরফিক প্রসেসের ওপর পার্ট 2 এর আরো 15টা কোশ্চেন নিয়ে। তো চলো, ফার্স্ট কোশ্চেন দেখছি কি রয়েছে আমাদের ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, দেখো, হ্যাঙ্গিং ভ্যালি হ্যাঙ্গিং ভ্যালি কিভাবে গঠিত হয়? এক, হিমবাহ ক্ষয়ে, হিমবাহের বিভিন্ন গতির ক্ষয়ের জন্য। তারপরে দেখো, ভূমির ক্ষয়, আগ্নেয়গিরির ফলে। দেখো, হ্যাঙ্গিং ভ্যালিটা কি হয়, একটা প্রধান হিমবাহ আর একটা তার উপহিমবাহ, এই দুটো হিমবাহের ক্ষয়ের ফলে প্রধান হিমবাহটার ফলে কি হয়, অধিক পরিমাণে ক্ষয় হয়, এবং যে উপহিমবাহটা থাকে প্রধান হিমবাহের তুলনায় এটা কিন্তু কম ক্ষয় করে থাকে। এর ফলে কি হয়, একটা ঝুলন্ত উপত্যকার ন্যায় দেখতে একটা উপত্যকার সৃষ্টি হয়, যাকে আমরা বলে থাকি হ্যাঙ্গিং ভ্যালি। তো অপশন অনুযায়ী আমাদের বি হয়ে যাবে কি, হিমবাহের বিভিন্ন গতিতে ক্ষয় করা, অর্থাৎ প্রধান হিমবাহটা একটা গতিতে ক্ষয় করছে আর হিমবাহটা ভিন্ন গতিতে ক্ষয় করছে। এই দুই রকম গতির ফলে কি হচ্ছে, হ্যাঙ্গিং ভ্যালিটা উৎপন্ন হচ্ছে। তো চলো, অপশন অনুযায়ী বি হয়ে যাবে আমাদের কি রাইট অ্যান্সার। এর পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। দেখো, কোশ্চেন নাম্বার 17 কি বলছে, হর্ন কি? অপশনগুলো আমরা দেখে নেব। হর্ন কি? দেখো, কি সমতল ভূমি, সুচালো পাহাড়ের চূড়া, নদী নাকি বালিয়াড়ি? কি বলছে দেখো, হর্ন বলতে আমরা বোঝাই কি, অনেকগুলো সার্ক ক্ষয়ীভূত হয়ে তাদের চূড়াগুলো আরো কি করে, সংকীর্ণ হয়ে যায়, ধারালো হয়ে যায়, সেটাকেই আমরা বলে থাকি হর্ন। তাহলে অপশন অনুযায়ী আমাদের বি হয়ে যাবে কি, সুচালো পাহাড়ের চূড়াকে আমরা বলবো কি হর্ন। তো এইভাবে আমরা আরো কোশ্চেন দেখবো। দেখো, কোশ্চেন নাম্বার 18 কি বলছে, ফিয়ার্ড কি? খেয়াল করো, ফিয়ার্ড কি? কি বলছে, মরুভূমি নাকি সমুদ্রের মধ্যে প্রবেশ করা হিমবাহ উপত্যকা, নদী, পাহাড়? এই ফিয়র্ডটা কি সেটা একটু বলি। এই যে হিমবাহটা এসে কোথায় মিশছে, কোনো একটা সমুদ্রে না হলে কোনো একটা নদীর কিনারে এসে যখন মিশছে এই যে হিমবাহটা, তখন সেটাকে আমরা বলছি কি ফিয়র্ড, তাই তো? ফিয়র্ড বলছি। তাহলে অপশন অনুযায়ী আমাদের দেখো বিতে রয়েছে সমুদ্রের মধ্যে প্রবেশ করা হিমবাহ উপত্যকা। এই যে হিমবাহ উপত্যকাটা যখন সমুদ্রের পাশে এসে মিশছে, অর্থাৎ যেখান থেকে সমুদ্র শুরু হচ্ছে সেই জায়গাটাকে আমরা বলবো কি ফিয়র্ড। বা এই যে বিশাল হিমবাহ উপত্যকা, সেটা যখন নদীর মধ্যে বা সমুদ্রের মধ্যে প্রবেশ করছে তখন সেটাকে আমরা কি বলবো, ফিয়র্ড। তো দেখো, এইভাবেই আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 19 কি বলছে, যে মরিন কি? দেখো, মরিনটা হলো এই যে যে তোমার হিমবাহর ক্ষয়ের ফলে যে নুড়ি, বালি, কাঁকর, এগুলো একটা নির্দিষ্ট স্থানে এসে কিন্তু জমা হয়, তখন সেখানে কি তৈরি করে, মরিন। এবার অপশন অনুযায়ী দেখো, ক্ষয়, মরিন কি ক্ষয়, সঞ্চয়জাত পদার্থ, বৃষ্টি নাকি বায়ু? এই যে বললাম, মরিন হলো সঞ্চয়জাত পদার্থ সৃষ্ট একটা ভূমিরূপ। তাহলে অপশন অনুযায়ী আমাদের হয়ে যাবে কি
সঞ্চিত পদার্থ। একটুখানি এই ছবির দিকে ফলো করো, দেখো এই যে হিমবাহটা যখন পাহাড়ের ঢাল বেয়ে আসছে, তার মধ্যে এই যে নুড়ি বালি কাঁকড় এগুলো কি ওই যে ক্ষয়ের ফলে, এই যে পাহাড়ের অঞ্চলের ক্ষয়ের ফলে এগুলো এসে একটা নির্দিষ্ট স্থানে কি করছে, জমাট হয়ে কি করছে, মরিন তৈরি করছে। তো চলো দেখো কোশ্চেন নাম্বার 20 তে আমরা চলে যাই। কি বলেছে যে টার্মিনাল মরিন কোথায় দেখা যায়। এই যে যে মরিনটাকে আমরা ভাগ করে থাকি তিনটে ভাগে, একটা টার্মিনাল মরিন, আর তারপরে আরো রয়েছে ল্যাটেরাল মরিন, তারপরে রয়েছে আরো তোমার প্রান্তীয়, তাই তো। তাহলে দেখো টার্মিনাল মরিন কোথায় গঠিত হয়, এক হিমবাহর শুরুতে গঠিত হয়। একটা হতে পারে হিমবাহর শুরুতে, হিমবাহর শুরুতে কখনোই তৈরি হবে না, কারণ হিমবাহর শুরুতে কি করবে, তৈরি হয়ে সেটা যখন প্রবাহিত হবে তখনই তো নুড়ি বালি কাঁকড় এগুলো তার মধ্যে জমা হবে, তাই না। তারপরে দেখো মাঝখানে, শেষ প্রান্তে, পাহাড়ে। তো দেখো কোশ্চেন, এই ছবিটার দিকে দেখো, এই যে যখন এটা কি করছে, প্রবাহিত হয়ে আসছে, এর যে এই যে হিমবাহটা প্রবাহিত হয়ে এসে এইখানটায় তার নুড়ি বালি কাঁকড়গুলো এই যে জমা করছে, এটা কোথায় হচ্ছে, প্রান্ত ভাগে, একদম শেষ প্রান্তে এই টার্মিনাল মরিনটা গঠিত হয়। তাহলে অপশন অনুযায়ী আমাদের সি হয়ে যাবে কি রাইট আনসার। তারপরে কোশ্চেন নাম্বার দেখো 21-এ চলে যায়। কি বলেছে যে ল্যাটারাল মোরেইন কোথায় দেখা যায়। ওই যে বললাম ল্যাটেরাল মোরেইনটা কি, আগে দেখো দুটো হিমবাহ যখন পরস্পর একসাথে এসে মিলছে তখন তাদের এই যে দুটো পার্শ্বীয় মোরেইনের ফলে এই ল্যাটেরাল মোরেইনটা তৈরি হচ্ছে। তো দেখো একটুখানি ছবির দিকে যদি খেয়াল করো তোমরা, এই যে দুটো হিমবাহ যখন একসাথে এসে মিশছে এর মাঝখানে এই যে পাশে কি হচ্ছে, ল্যাটেরাল অর্থাৎ পার্শ্বীয় যে মোরেইনটা তৈরি হচ্ছে সেটাকে আমরা ল্যাটেরাল মোরেইন বলছি। দেখো অপশন অনুযায়ী হবে মাঝখানে, পাশে, নিচে নাকি উপরে। তাহলে কোথায় তৈরি হচ্ছে, এই যে পাশে, তাহলে অপশন অনুযায়ী বি হয়ে যাবে আমাদের কি রাইট অ্যান্সার। এইবার নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 22। দেখো কি বলেছে, মিডিয়াল মোরেইন কি। মিডিয়াল মোরেইনটা হলো কি মধ্য অর্থাৎ মাঝখানে অবস্থান করে। এই যে দুই পাশ থেকে যখন কি করছে, দুটো হিমবাহ মিলিত হয়ে এই যে যে পলি রাশিগুলো জমা করছে এটাকেই বলে মিডিয়াল মোরেইন। তাহলে কোথায়, পাশে, অপশনগুলো আমরা দেখে নিচ্ছি, মাঝখানে, নিচে নাকি উপরে। তাহলে এই যে আমরা দুটো হিমবাহের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াল মোরেইনটা, তাহলে আমাদের অপশন বি হয়ে গেল সঠিক। তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 23। দেখো কি বলেছে, ড্রামলিন কি ধরনের ভূমিরূপ। ড্রামলিন কি ধরনের ভূমিরূপ, অপশনগুলো দেখে নিই, ক্ষয়জাত, সঞ্চয়জাত, নদীজাত নাকি বায়ুজাত। এখানে আমরা কি পড়ছি, হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ, তাই তো ড্রামলিনটাও আমাদের একটা সঞ্চয়জাত ভূমিরূপের উদাহরণ। একটু ছবির দিকে ফলো করো, দেখো এই যে হিমবাহের মাঝে যে এই যে উঁচু টিবির ন্যায় এই যে অনেকটা নৌকার মতো দেখতে হয়, একটা সাইড সূচালো হয়, এগুলোকে আমরা কি বলে থাকি, ড্রামলিন, তাই তো। তারপরে তাহলে অপশন অনুযায়ী আমাদের বি হয়ে যাবে সঞ্চয়জাত একটা ভূমিরূপ, তাই তো। তারপরে কোশ্চেন নাম্বার 24-এ চলে যাই আমরা। কি বলেছে দেখো, এস্কার কি, এ প্রশস্ত পাহাড়, সরু আঁকাবাঁকা টিবি, নদী নাকি সমতল। এই যে হিমবাহটা পলি বালি তোমার নুড়ি কাঁকড় পাথর এইগুলো এক জায়গা থেকে আরেক জায়গা কি করে বহন করে নিয়ে আসে, এই যে হিমবাহ উপত্যকাতে কি হয়, উঁচু টিবি বা আঁকাবাঁকা সরু টিবিগুলো তৈরি হয়। দেখো একটুখানি ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পাবে এই যে আঁকাবাঁকা বেঁকে বেঁকে যেই সরু টিবিগুলো তৈরি হয়েছে এগুলোকেই আমরা বলবো কি এস্কার। ঠিক আছে, তাহলে অপশন অনুযায়ী বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এস্কার।
তারপরে নেক্সট কোশ্চেনে দেখি কি বলছে। কোশ্চেন নাম্বার 25। দেখো, এই আমাদের পার্ট বাই পার্ট ক্লাসে তোমরা যদি যুক্ত থাকতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো। তো দেখো, কোশ্চেন নাম্বার 25 আমরা দেখে নিই। আউট ওয়াশ প্লেন কি? আউট ওয়াশ প্লেনটা কি? দেখো, হিমবাহ যখন ক্ষয় করে তার যে নুড়ি বালি পাথর এগুলো একটা জায়গাতে সমতল ভূমি রূপে কি করে, একটা ভূমিরূপ সৃষ্টি করে, তাকেই আমরা বলি আউট ওয়াশ প্লেন। তো অপশানগুলো আমরা দেখে নেব। দেখো, পাহাড়, সমতল ভূমি, মরুভূমি নাকি নদী। তাহলে কি বললাম, আউট ওয়াশ প্লেনটা আসলে একটা বিস্তারিত বা বিস্তর সুদূর প্রসারিত একটা সমভূমি। তার জন্য আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে কি রাইট অ্যান্সার। আউট ওয়াশ প্লেন একটি সমতল ভূমি। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। দেখো, এই এই যে আমরা আজকে গ্লেশিয়ার অর্থাৎ হিমবাহর তোমার সঞ্চয়জাত ভূমিরূপ করছি, তাই তো? এর আগের আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তোমরা পর পর পার্ট পার্ট ক্লাসগুলো কিন্তু করে নেবে। তো দেখো, 26 কোশ্চেনে কি বলছে, বলছে যে টিলটা কি? দেখো, হিমবাহর যে ক্ষয়ের ফলে সৃষ্ট হয় যে ছোট টিবির মতো। এবার হিমবাহ চলার পথে তো নানা রকম শিলা দিয়ে কি করে, শিলা দিয়ে পাহাড়ি অঞ্চল গঠিত হয়। যখন এই নরম শিলা আর তার পাশে কি করে কঠিন শিলা একসঙ্গে অবস্থান করে এই যে কি করছে, টিলা, এই যে কঠিন শিলাটা অবস্থান করে সেটা কম ক্ষয়প্রাপ্ত হয়, তাই তো? কম ক্ষয়প্রাপ্ত হয়, তখন ওই কঠিন শিলাটা উঁচু ডিবি আকারে অবস্থান করে। দেখো অপশন অনুযায়ী কি বলেছে, এ ক্ষয়, অগোছালো সঞ্চিত পদার্থ, নদী, বায়ু। তাহলে এই যে টিলাগুলো কি অগোছালো সঞ্চিত পদার্থ রূপে আমরা হিমবাহে দেখতে পাই, হিমবাহের যে ক্ষয়জাত বা সঞ্চয়জাত ভূমিরূপে আমরা টিলাটাকে দেখতে পাই। তো অপশন অনুযায়ী বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। তারপরে কোশ্চেন নাম্বার 27 চলে যাব। দেখো কি বলেছে, গ্লেশিয়াল এরাটিক কি? গ্লেশিয়াল এরাটিক কি? দেখো, এ বলেছে কি নদী, ভিন্ন স্থান থেকে আনা শিলা, বালু নাকি পাহাড়। এই যে হিমবাহ যখন ক্ষয় করে, হিমবাহর যে উপত্যকা বরাবর আসার সময় কি করে, ওর মধ্যে ছোট ছোট আকারের শিলা বা বড় আকারের শিলা যাই হোক না কেন, সেটা এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু হিমবাহ বয়ে নিয়ে আসে। তখন কি হয়, যখন অন্য স্থানে চলে আসে হিমবাহটা, ধরো এইখান থেকে একটা পাথর টুকরো নিয়ে ও এইখানে এসে রেখে দিল, এই ধরো রেখে দিল, তখন এইখানে যে স্থানীয় পাথরগুলো তার সঙ্গে এই যে বয়ে আনা পাথরটার কোনো সাদৃশ্য থাকে না, তাই তো? তখন সেটা একটা আলাদা শিলা বা একটা আলাদা আকৃতি, বা বোঝাই যায় যে এটা অন্য জায়গা থেকে এনে এখানে রাখা হয়েছে। এই এই এটার ফলে আমরা কি বুঝতে পারি, যে এখান থেকে হিমবাহ প্রবাহিত হয়েছে। তাহলে গ্লেশিয়াল এরিটিক হলো ভিন্ন স্থান থেকে আনা শিলা। অপশন অনুযায়ী বি আমাদের হয়ে যাবে রাইট আনসার। কি ভিন্ন স্থান থেকে আনা শিলাকে আমরা গ্লেশিয়াল এরিটিক বলি। দেখো, তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 28 কি বলেছে, কেটল লেক কিভাবে গঠিত হয়? কেটল লেক কিভাবে গঠিত হয়? এক, নদী, বরফ গলে, বায়ু নাকি আগ্নেয়গিরি। এই যে কেটল লেকটা কিভাবে তৈরি হয়, দেখো, এই যে বোল্ডার ক্লে যখন বরফের সঙ্গে কি করে জমাট বেঁধে বড় পাথরে পরিণত হয়। এই বোল্ডার ক্লেটা যখন বরফটা গলে যায় তখন এই যে এরকম গর্ত সৃষ্টি করে, ঠিক আছে? এই গর্ত সৃষ্টি করে এই বরফ গলা জলগুলো তার মধ্যে আটকে গিয়ে কি করে, এই কেটল লেক গঠিত করে। তাহলে আমাদের অপশন অনুযায়ী কি হবে, দেখো, বরফ গলে এই কেটল লেকটা
তৈরি হচ্ছে। ঠিক আছে, এইবার আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 29 কি বলেছে, যে গ্লেসিয়ার লেক কি? গ্লেসিয়ার লেক কি? গ্লেসিয়ার লেক হিমবাহ দ্বারা তৈরি যে লেক বা হ্রদ, সেটাকেই আমরা বলবো গ্লেসিয়ার লেক। এটা কি হয়, হিমবাহর যে নুড়ি বালি কাঁকড় এগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে এক স্থান থেকে আরেক স্থানে গেলে এই যে যে শূন্য স্থানটা তৈরি হয়, সেখানে এই বরফ গলা জলে ভর্তি হয়, সেখানে একটা হ্রদ সৃষ্টি করে, সেটাই হলো কি গ্লেসিয়াল লেক। তো অপশানে দেখো নদী, হিমবাহ দ্বারা তৈরি হ্রদ, সমুদ্র, মরুভূমি। তো দেখো এই যে কোশ্চেন, অপশান অনুযায়ী আমাদের বি হয়ে যাবে কি সঠিক উত্তর, হিমবাহ দ্বারা তৈরি হ্রদ। এরকম ভাবে আমরা আজকের ক্লাসের লাস্ট কোশ্চেনে চলে এসেছি। এইভাবে পার্ট বাই পার্ট আমাদের ক্লাসে জয়েন থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফলো করে আমাদের পাশে থাকো, তো পরবর্তী ক্লাসগুলোর আপডেট যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো দেখো লাস্ট কোশ্চেনে চলে যাচ্ছে আজকের ক্লাসের, কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, হিমবাহের প্রধান কাজ কি? হিমবাহের প্রধান কাজ কি? হিমবাহ যখন এক জায়গা থেকে আরেক জায়গা প্রবাহিত হয়, পদার্থ ক্ষয় করে এবং এই ক্ষয়ীভূত পদার্থগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় এনে সেটাকে কি করে, সঞ্চয় করে। সঞ্চয় করে একটা একটা ভূমিরূপ তৈরি করে, যেগুলো আমরা দেখলাম পরপর, তাই তো? এইবার অপশন অনুযায়ী আমরা দেখে নিই আমাদের কোনটা ঠিক হবে। শুধু সঞ্চয় করে, শুধু ক্ষয় করে, ক্ষয় ও সঞ্চয় উভয় করে, কিছুই নয়। তাহলে আমরা দেখলাম যে হিমবাহ একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে বাহিত হয়ে কি করে, শিলাখণ্ড বা শিলাচূর্ণ বয়ে নিয়ে আরেকটা অঞ্চলে এনে সঞ্চয় করে বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি করে, তাই তো? তাহলে আমাদের এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, ক্ষয় ও সঞ্চয় উভয়। দেখো এই রকম টপিক ওয়াইজ ভাগ ভাগ করে যদি ক্লাস পেতে যাও, তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে যাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। দেখো এরকম ভাবে আমরা পরবর্তীতে আরো অনেক ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে।